সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এনটিভির আয়োজনে আইএফআইসি নিবেদিত এই সময়ের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ চৌধুরী। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা জুলাই বিপ্লব এবং বিপ্লবোত্তর বাংলাদেশ নিয়ে আলোচনা করব এবং এই নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্ক চলছে, এ নিয়ে কথা বলবো। আর এর বাইরে আন্তর্জাতিক প্রসঙ্গে ইরানে আলী খামেনির জানাজা আজ অনুষ্ঠিত হয়েছে। এটাকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন ধরনের বলা যায় একটা রাজনৈতিক মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে, এ নিয়েও কথা বলবো। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, রাজনৈতিক বিশ্লেষক, G9-এর সদস্য সচিব এবং আরও অনেক অনেক পরিচয়, সবাই তাকে চিনি। আমরা সায়ন্ত ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। আরও আছেন SM সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাকেও এনটিভি স্টুডিওতে এই সময়ের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। তরুণ নেতা হিসাবে এবং জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি নেতা, জুলাই আন্দোলনে তরুণরা নেতৃত্ব দিয়েছিল চূড়ান্ত পর্বে। এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আমরা নানা ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি এবং এই কথাবার্তার মধ্যে গতকালকের একটা টকশোর কথাও যদি বলি, যে যিনি ডাকসুর ভিপি প্রার্থী ছিলেন ছাত্রদল থেকে, উনি বলেছেন যে জুলাই আন্দোলন নিয়ে কেউ যদি উলটপালট কথাবার্তা বলে তাহলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে গতকালকে একটা অনুষ্ঠানে উনি অনেক বিষয়ে কথা বলেছেন, জুলাই যোদ্ধাদের নিয়ে অনুষ্ঠানে। তো এই সব মিলে তার আগে আমরা টকশোতে তার উল্টো কথা বলেছি, সাম্প্রতিক সময়ে বিতর্ক শুনেছি, মামলা মোকদ্দমা জিডি পর্যন্ত গড়িয়েছে, অনেক ঘটনা সাম্প্রতিক সময়, এবং কেউ কেউ জুলাই আন্দোলনকে খুব হেয় করে কথাবার্তা বলছেন। এটা বিভিন্ন দলের আছেন, মতের লোকজন আছেন। এখন আপনারা এই তরুণরা যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন, আপনারা পুরো বিষয়টাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমরা আসলে যেভাবে মানে আমার ব্যক্তিগত যে মতামত বা সামষ্টিকভাবে এনসিপি কীভাবে, সেটার জায়গা থেকে যদি বলি, আমরা হচ্ছে সুবিধাভোগী, মানে ইনক্লুডিং মি, এনসিপি, বিএনপি, জামাত, আমরা সুবিধাভোগী একটা জায়গায় আছি। অ্যাকচুয়ালি যারা জুলাইকে ধারণ করেছেন বা অ্যাকচুয়ালি যারা জুলাইতে কোনো কিছু চিন্তা না করে মাঠে জীবন দিয়েছেন, মানে আমার মনে হয় না তারা এরকম করে ক্ষমতার চেয়ারে বসছেন। যেই শহীদ পরিবারগুলার সন্তানেরা শহীদ হলেন, তার তো আমার মনে হয় ইন্টেনশন ছিল যে সে সরকার গঠন করতে চায়, এমপি মন্ত্রী হতে চায় বা নতুন দল গঠন করতে চায়। আমার মনে হয় তাদের ইন্টেনশন ছিল একটা, আমাকে একটু বলতে দিবেন, আমি একটু বলতে চাই। তো তাদের ইন্টেনশনটা ছিল যে তারা একটা পরিবর্তন চায়, তারা একটা সংস্কার চায়। তারা 17 বছর ধরে যে নির্যাতন, নিষ্পেষণ, যে জায়গাগুলো দেখে এসছে, যেখানে দেখেছে যে একটা রাজনৈতিক সরকার না হয়েই কিভাবে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম করে সে সরকার টিকে যেতে পারে, কিভাবে আপনাদের মিডিয়াকে ব্যবহার করে, মিডিয়াকে দিয়ে তাদের কথা মতন কথা বলাতে পারে, কিভাবে তারা দুদক থেকে শুরু করে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেটা কিভাবে ব্যবহার করতে পারে, এই সব কিছু তারা দেখিয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় নিজের আস্থাভাজন, নিজের ফ্যামিলির লোকজন থেকে শুরু করে যারা চাটুকারিতা করতে পারে, এরকম লোকজনকে বসিয়ে 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 তারা 17 বছর ধরে একটা রাজত্ব কায়েম করেছে, যেখানে আমার আপনার কথা বলার কোনো অধিকার ছিল না, যেখানে আপনি ফেসবুকে কোনো কিছু একটা লিখলে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, যেখানে ভিন্ন মতের কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে তুলে নিয়ে যাওয়া হতো, জেলে দেওয়া হতো, জামাতের নেতাকর্মীরা রাজনীতি করতে পারতো না, গুম হতো, ছাত্র তরুণ যারা রাজনীতিতে আসতো তাদেরকে সেই স্পেস দেওয়া হতো না। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি এবং সেই জায়গা থেকে অনেকে অনেকভাবে চেষ্টা করেছে, অনেকে অনেকভাবে রাজনৈতিকভাবেও চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি সেটা সাকসেসফুল হয়েছে কখন? যখন আমার আপনার সন্তানেরা, আমার আপনার এই কৃষক শ্রেণী, মজুর, দিন মজুর যারা আছে, তারা যখন রাজপথে নেমে এসেছে, যেই মিডল ক্লাস শ্রেণীর যেই মানুষরা টিভি দেখতো, মনে মনে আক্ষেপ করতো, তারা যখন রাস্তায় নেমে এসেছে, তখন জুলাই সংগঠিত হয়েছে। তো সেই জুলাইকে নিয়ে আমরা এখন দেখছি নানা রকম বয়ান তৈরি করা হচ্ছে, নানা রকম কথা বলা হচ্ছে, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এই মানুষগুলোকে ধারণ করতে হবে। মানে আমরা তো, আমি যেটা বললাম সুবিধাভোগী বললাম এই অর্থে, কারণ আমাদের কোনো না কোনো স্বার্থ আমরা হাসিল করেছি।
আমি এখন এই টকশোতে কথা বলতে পারছি, আমাকে কিছু মানুষ চেনে, আমি ইলেকশন করতে পারছি, বা বিএনপির প্রধানমন্ত্রী যিনি আছেন তারেক রহমান, তিনি লন্ডন থেকে দেশে এসে রাজনীতি করতে পারছেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়া থেকে ফিরে এসে রাজনীতি করতে পারছেন, বা আমরা একটা সুন্দর একটা সুস্থ একটা অবস্থানে তো এসছি এবং কিছু না কিছু লাভবান হচ্ছে। কিন্তু যারা এই স্যাক্রিফাইসটা করলো তাদের কথাটা আমাদের বারবার স্মরণ করে, তাদের যে চাওয়াটা ছিল, যেই বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছে, এটা বিনির্মাণ করার জন্য মানে দলমত নির্বিশেষে আমাদের এক হয়ে আসলে কাজ করা উচিত। আর যার কথা বললেন, জিব্বার ছিঁড়ে ফেলার কথা বলেছেন, ভাষাগত জায়গায় হয়তো বা আমি এত কঠোর অবস্থান নিতে পারছি না, মানে যেহেতু একটা টেলিভিশন আছে, কিন্তু আমি এটাকে সমর্থন করি। কারণ এদেরকে আসলে মানে আমরা আসলে মানুষ হিসেবে তো আওয়ামী লীগের মতো এরকম খুনি সন্ত্রাসী না, যারাই আছি না কেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসি বলেন। ওবায়দুল কাদের বলেছিল না যে এই সরকার মানে তাদের সরকার যদি কোনোভাবে পতন হয় তাহলে 10 লাখের উপরে মানুষ হত্যা হবে, এরকম তো হয় নাই। কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে বিবেকবোধ আছে, মনুষ্যত্ব আছে। এরা আমাদের সাথে সর্বোচ্চ জুলুম করার পরও আমরা মনে হয়েছে যে আমাদের এই খুনের রাজনীতি, লাশের রাজনীতি আমরা করতে চাই না। তো এটা আমার মনে হয় যে একটা ভুল ছিল, মানে আমাদের জায়গা থেকে একটা ভুল করা হয়েছে। কারণ এরা কখনো শিক্ষা নেয়নি। এই 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি শুনছেন যে আওয়ামী লীগের কোনো একটা পর্যায়ের নেতা কর্মীর মুখে যে তাদের একটা অনুশোচনা আছে, যে তারা একটা ভুল করছে? তারা জুলাইকে এখন নানাভাবে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। তারা আপনারা জানেন যে মানে করে হচ্ছে সে আওয়ামী লীগ, সে পরিচয় দেয় সে নাকি অভিনেত্রী, সে নাকি নায়িকা, সে গায়িকা, সে মডেল। এরকম বিভিন্ন ছদ্ম নামে তারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় টকশোতে বসতেছে। এই যে বিশিষ্ট সাংবাদিক এই অমুক সময় স্যুপ খাইতে যায়, এই করতে যায়, সে জেলেও গেছিল, সে প্রত্যেকদিন জুলাই নিয়ে তার এত বেদনা, জুলাই আসলে তার মানে জান ছারখার হয়ে যাচ্ছে। একটা নায়ক আছে, সে হচ্ছে যে সুনীল শেঠি, ভারতের, সে কয়েকদিন আগে একটা মন্তব্য করলো যে তার নাতি সকাল থেকে উঠে, ঘুম থেকে উঠে, মানে ছোট বাচ্চা ঘুম থেকে উঠে পূজা করে হচ্ছে মোদির নামে, সেজন্য আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে। এরকম অনেক সিনিয়র সাংবাদিক আছে, এই 17 বছর ধরে তারা এই বয়ান দিত যে তার ছেলে সকালবেলা উঠে মোনাজাত করে দোয়া করে প্রধানমন্ত্রীর জন্য। তারা এখন এসে তো তাদের জুলাই নিয়ে জ্বালা পড়া হবে না, তারা তো আওয়ামী লীগের সুবিধাভোগী। তারা এই জুলাইকে হচ্ছে নানাভাবে বিতর্কিত করতে যাচ্ছে। আমরা যতগুলা দল আছে, যতগুলা মত আছে, আমরা জুলাইকে কখনো ওই চেতনার ব্যবসায় নিয়ে যেতে চাই না। আমি বারবার বলছি যে জুলাইয়ের জায়গাটা খুবই স্পষ্ট, যেই আবেগ থেকে, যে ভালোবাসার জায়গা থেকে, যে চিন্তা থেকে জুলাই হয়েছিল, সেই পরিবর্তনটা আমাদের সবাইকে মিলে করতে হবে। এটাই হচ্ছে জুলাইয়ের মেইন চেতনা। এই জুলাইকে ঘিরে সারাদিন হচ্ছে যে আপনাকে জোর করে আমি বলবো যে শোক পালন কর, ওই মুজিব শতবর্ষের মতো লোগো লাগা, এই পকেটের মধ্যে হচ্ছে যে এটা লাগার, এইটা হচ্ছে যে চেতনা ব্যবসা। কিন্তু আমরা মনে করি যে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা সেই স্পিডটাকে ধারণ করে নিয়ে যেতে চাই। আর যারা যারা এই কাজগুলো করছে, এই সফট পাওয়ার হিসেবে, মানে আপনারা অনেককে স্পেস করে দিচ্ছেন, আপনাদের যারা মিডিয়া হাউসগুলো আছে এদের আসলে কোনো ন্যূনতম লজ্জা নাই। এই মিডিয়া হাউসগুলোর ন্যূনতম লজ্জা থাকলে এদেরকে আবার নতুন করে স্পেস দিত না। ও জুলাই অভ্যুত্থানের পরে নানাভাবে সংস্কার করার সুযোগ ছিল, নানাভাবে তৈরি হয়েছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে মহাপরাক্রমশালী কিছু শক্তির বলে এগুলো করতে দেওয়া হয়নি। অমুক গ্রুপ তমুক গ্রুপ এখনো টাকার জোর দিয়ে তাদের সেই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রেখেছে, এবং টিকিয়ে রেখে এইসব জায়গায় এইসব মানে অপকর্মগুলোকে বারবার জাস্টিফাই করতেছে। এবং খুবই ভয়ানক ভাবে দেখেন যে আমি একটু শেষ করি, আনিস আলমগীর নামের একজন আছেন, উনি আরেকদিন বলতেছে যে ওই যে একটা ক্লিপ তো দেখছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একজন পুলিশ যে বলছে যে একজন মরে আর বাকি গুলা যায় না, এইটাকে সে কোন ন্যারেটিভ দিচ্ছে যে পুলিশ মারার কথা বলতেছে। মানে 2 মাস, মানে 2 বছরও হয় নাই, এরা এত বড়, মানে আমি যাই হোক অন স্ক্রিন আমি গালিগালাজ করতে পারছি না, এরা এই লেভেলের মানে ফালতু লোকজন, তারা এখন এই শিশু বাচ্চাগুলোকে যে হত্যা করা হয়েছে সেটার ন্যারেটিভটাকে পাল্টে দিয়ে অন্য একটা ন্যারেটিভ দিচ্ছে। তারা আবার বলতেছে যে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে 1400+, কিন্তু 800-র বেশি পাওয়া যায় না। কেন পাওয়া কিভাবে যাবে? যেখানে আপনি রায়ের বাজার বধ্যভূমিতে যান, যায় দেখেন মানে এত এত অজ্ঞাত লাশ। মানে আমরা যখন 5 তারিখের পরে আসছি, আমাদের কাছে এত মানুষ বারবার আসছে যে আমার ছেলের তো লাশ আমি না পাইনি, ওকে এখনো বেঁচে আছে। ঢাকা মেডিকেলের মর্চুয়ারিতেও তো দীর্ঘদিন অনেক ছবি দেখছেন যে হাসপাতাল হচ্ছে, হাসপাতালের সামনে লাশ পড়েছে, হাসপাতাল নিতে পারতেছে না, সামনে পুলিশ দাঁড়ায় আছে। আমরা এই দৃশ্যগুলো দেখেছি। আমি আপনার কাছে আবারও আসবো, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি সামগ্রিকভাবে এই জুলাইকে নিয়ে, জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লবকে নিয়ে আবার নতুন করে কেন বিতর্কের সৃষ্টি করা হচ্ছে? কারা এটা করছে? এদের উদ্দেশ্যটা কি? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। জুলাই দ্বারা ওই যে একটু আগে আমার সহ আলোচক বললেন
এনসিপি নেতা, জুলাই দ্বারা কেউ কেউ লাভবান হয়েছে, জুলাই দ্বারা কেউ কেউ তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জুলাই তো একটা দলকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, পালিয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় দিল্লিতে তাদের দাফন হয়েছে। এখন যাদের এই জুলাইয়ের কারণে যাদের দাফন হয়েছে, তারা কি জুলাইকে বিতর্কিত করবে না, এটা আমরা আশা করি? এইটা কি কোনো নর্মাল কথা? তারা তো এটাই করবে, সেটা করবে। একাত্তরের পরাজিত শক্তি একাত্তরকে নিয়ে কি পজিটিভ কথা বলবে মন থেকে, এটা আমরা কখনো আশা করতে পারি না। একাত্তরকে নিয়ে বিনিয়ে হোক, সরাসরি হোক, পরিস্থিতি বুঝি হোক, তারা প্রশ্নবিদ্ধ করবে। তখনকার যারা গণহত্যাকে অভিযুক্ত, তারা একাত্তরকে কখনো ওন করবে না। একাত্তর নাম শুনলেই তাদের দেহে চুলকানি শুরু হবে, অ্যান্টিহিস্টামিন দিয়েও সেই চুলকানি কমে না। আবার জুলাই নিয়ে, জুলাই গণঅভ্যুত্থান যাদেরকে এদেশ থেকে সমূল উৎপাটন করেছে, গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে, একটা প্রভু দেশে আশ্রয় নিতে হয়েছে, তাদের রাজনীতি নাই, তাদের দলের কার্যক্রম নাই। সুতরাং তাদের যে সফট পাওয়ার আসছে, যেটাকে একটু ভিন্ন মোড়কে উপস্থাপন করা যায়, তারা এটা করবে, এটাই তো স্বাভাবিক। এখন একটা পরাজিত শক্তি, পলাতক শক্তি, তাদের হাতে গোনা কয়েকজন, তারা এর পক্ষে বয়ান উৎপাদন করছে, আর আমরা এত সংখ্যায় আমরা পাল্টা বয়ান উৎপাদন করি। কিন্তু সেটাকে নিয়ে এত অস্থিরতারও কিছু নাই, বিচলিত হওয়ার কিছু নাই। তারা তাদের কথা বলছে, মানুষ এটা প্রত্যাখ্যান করছে। পৃথিবীর সব দেশেই সফট পাওয়ারকে কখনো বল প্রয়োগ করে থামানো যায় না, থামানো উচিত না। আপনাকে স্ট্র্যাটেজি নিতে হবে সফট পাওয়ারকে কিভাবে আপনি সফট পাওয়ার দিয়ে মোকাবেলা করবেন। সেই সক্ষমতা যখন না থাকবে, তখন আমরা নানান রকমের এই উচ্ছৃঙ্খল পথ বেছে নিব, মব তৈরি করব, উত্তেজক কথা বলবো, সেই সব বলবো। আরেকটা কথা শেষ করি, জি, কিন্তু ব্যক্তিকে নিয়ে, দলকে নিয়ে, গোষ্ঠীকে নিয়ে, মতাদর্শকে নিয়ে নানান রকমের অশ্লীল শব্দ, নানান আলোচনা এটা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে, বিদেশে বসে বিভিন্ন পক্ষের কয়েকজন ইউটিউবার তারা অশ্লীলতাকে সাধারণ করে ফেলেছেন বলতে বলতে। এখন সেটা আমাদের রাজনীতিতে ঢুকে পড়েছে, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ঢুকে পড়েছে, আমাদের শিল্পী সমাজের মধ্যে ঢুকে পড়েছে। কিন্তু তারা মাথায় রাখেন না, কোনো একটা মতাদর্শকে নিয়ে বলা, গোষ্ঠীকে নিয়ে বলা, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে বলা, ব্যক্তিকে নিয়ে বলা, আর গৌরবজনক কোনো অর্জন, কোনো অধ্যায়কে নিয়ে বলা এক জিনিস না। ৭১ এবং ২৪ এই দুইটার কোনোটা নিয়ে কোনো শক্তি বাজে শব্দ বলবে, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন মেনে না নিলে কি করব? তাকে কি আমরা ওই জুতার বাড়ি মারতে পারলে ১ লক্ষ, রক্তাক্ত করলে ২ লক্ষ এই ঘোষণা দিব? তাকে কি আমরা জিপটিনে ছেড়ে ফেলতে বলবো? তাকে আইনের আওতায় আনেন। আইনের আওতায় আনায় অনেক পথ আছে। ৭১ নিয়োগেও অবমাননাকর কিছু বলে আইনের আওতায় সুযোগ আছে, ২৪ নিয়েও আনেন। এই পরিস্থিতির সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তো অভিযোগ আছে যে আপনি যাদেরকে সমর্থন করেন কিংবা যে সরকার ক্ষমতায় আছে তাদের দুর্বলতার সুযোগে, এই একটা অভিযোগ আছে, কিন্তু এটার ব্যাপারে আপনি কি বলবেন যে তাদের দুর্বলতার সুযোগে তারা মাথাচাড়া দিয়ে উঠছে, এই অভিযোগটা কিন্তু করা হচ্ছে। আচ্ছা, এই অভিযোগটা কারা করে? সেটা আমি, যেহেতু আমার সমর্থিত মানে সরকারকে বোঝাচ্ছেন বা বিএনপিকে বোঝাচ্ছেন, তাহলে কার অভিযোগটা করে খোলাসা করেন, তাহলে আমার উত্তরটা দিতে শুরু। জুলাইতে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এটা তো তারা একটা ভেট্রাম বললেন আপনি। দল হিসেবে বিএনপিকে অ্যাকিউজড করলেন, সরকার হিসেবে বিএনপি সরকারকে অভিযুক্ত করলেন আরেকজনের নাম নিয়ে। তাদের নামটা বলেন, কারা মাথাচাড়া দেওয়ার সুযোগটা কোথা থেকে পায়? না, আপনি কাদের অভিযোগ এটা সেটা স্পষ্ট করেন। এনসিপির অভিযোগ, এটা জামাতের অভিযোগ, এবার এনসিপি জামাত নিয়ে বিএনপিরই তরুণ প্রজন্ম কিন্তু আমি বলছে। পেয়ে গেছি, আমি আমার কথা বলার জন্য এই দুইটা পয়েন্ট দরকার ছিল, আপনার মুখ দিয়েই শুনতে চেয়েছিলাম। বিএনপি, জামায়াত এবং এনসিপি ৩ প্রধান রাজনৈতিক শক্তি এ পর্যন্ত জুলাই পরবর্তীকালে যেখানে যেখানে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবার চেষ্টা করেছে, সেখানে এই ফ্যাসিবাদ গোষ্ঠীকে দমন করবার জন্য তাদের ধাওয়া দেওয়া, তাদের ধরা, তাদের পুলিশে ধরিয়ে দেওয়া, তাদেরকে নানানভাবে যাতে কোনোভাবে সংগঠিত হতে না পারে, এই কাজটা আপনি ক্যাটাগরিক্যালি দেখেন তো সংবাদ মাধ্যমে আসছে তো। বিএনপি কত জায়গায় করেছে, এনসিপি কত জায়গায় করেছে, জামাত কত জায়গায় করেছে। এনসিপি এবং এনসিপি ছোট সংগঠন, নতুন সংগঠন, তারা অত সক্ষম না, কিন্তু সক্ষম হতো।
তারা তো অনেক বড় বড় ইভেন্টে এখানে নেতৃত্ব দিতে পেরেছে, তারা তো আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কার্যক্রমে যমুনার সামনে দাঁড়াতে পেরেছে। জি। তাদের অনেক শক্তি দলীয় নামে না হলেও তো প্রথম আলো ডেইলি স্টার ইস্যুতে বিলীন হয়ে গিয়েছিল ওই মবকারীদের পক্ষে, সেটা তো পেরেছে। কিন্তু জামায়াতের বিরুদ্ধে কার্যকরভাবে এনসিপি কোথায় দাঁড়িয়েছে? কোথায় আমরা দেখেছি যে এনসিপি আর জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে, ধাওয়া আওয়ামী লীগের আওয়ামী লীগ আর যা এনসিপি সংঘর্ষ, পাল্টা সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সেই গোপালগঞ্জের ওই একটা ছাড়া। সেটার পরে এইবার সিদ্ধান্তই নিয়েছে গোপালগঞ্জ যাবে না। কোথায় জামাতের সঙ্গে আওয়ামী লীগের কয়টা সংঘর্ষের খবর পাবেন আপনি? এই যে ইয়েতে নোয়াখালীতে জি। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে সংঘর্ষ হলো, সেখানে তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেমেছিল, সেখানে এনসিপি কোথায়? সেখানে জামাত কোথায়? তাদের সঙ্গে জামাতে এনসিপির বা জামাতের একজন আহত হওয়ার খবর আমরা শুনেছি, তারা প্রতিহত করতে গেছে আওয়ামী লীগকে, সে খবর আমরা পেয়েছি। সুতরাং এনসিপি এবং জামাত কোনোভাবেই বিএনপিকে অ্যাকিউজ করার নৈতিক অধিকার রাখে না। আমরা এই আলোচনায় বরং ফিরবো। তারা বিভেদ তৈরি করেছে জি। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। জামায়াতও কোথাও কোথাও তাদের প্রশ্রয় দিয়েছে এবং সুবিধা নিয়েছে, বিএনপিও কোথাও কোথাও প্রশ্রয় দিয়েছে, সুবিধা নিয়েছে, সেটা ছিল ভোটের ইকুয়েশনে। আমি আলোচনায় ফিরবো, আপনার কাছে ফিরবো। বিএনপিকে নিয়ে এই অভিযোগ করবার আপনি করতে পারেন, কিন্তু এনসিপি এবং জামাত এই অভিযোগ করবার নৈতিক অধিকার রাখে না। আপনাকে ধন্যবাদ। আমরা এখন এস এম সাইফ মুস্তাফিজ আপনার কাছ থেকে শুনতে চাই। বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। লাগিয়ে দিল। হ্যাঁ জি, আমি এটার তীব্র প্রতিবাদ জানাই, কারণ উনি দেখেন যেরকম করে একটা কথা বলে ফেললেন যে প্রথম আলো ডেইলি স্টারে আমাদের সমর্থক বা কর্মী, এরকম করে বলেন। এনসিপির এখানে কোনো সমর্থক বলেন নাই, বাট আপনাদের মানে প্রচ্ছন্ন একটা ছিল, এরকম একটা অভিযোগ আনছেন। এখন বাংলাদেশে যারা রাজনীতি করছে, বসবাস করছে, এটা বিএনপি, জামাত, এনসিপি, যতগুলো রাজনৈতিক দল আছে এই ফ্যাসিস্ট কাঠামো ভাঙার ক্ষেত্রে লড়াই করছে, সবারই একটা প্রচ্ছন্ন সমর্থন তারা বহন করে। তো তার মানে তো আমি তাদেরকে মানে ওইভাবে ওন করতে পারি, তার কোনো দলীয় পরিচয় তো সেখানে নাই। তো এটা বলা ঠিক না। মানে আমি মনে করি যে প্রতিষ্ঠান ভাঙা বা এই জায়গাগুলোকে কোনোভাবে সমর্থনযোগ্য না। এবং যদি কোনো আইডিওলজিক্যাল ডিবেট থাকে, সমস্যা থাকে, আমার প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান দিয়ে ভাঙতে হবে। মানে আমি এটা বলতে চাই, যদি আমাদের কেউ সমর্থন করে থাকেন বা মনে করেন যে এই প্রতিষ্ঠানটা সমস্যা, সেক্ষেত্রে আমার মনে হয় যে অল্টারনেটিভ প্রতিষ্ঠান করতে হবে, কিন্তু ভাঙা বা ভাঙাচোরা এটা আসলে কোনো সমর্থনযোগ্য বিষয় না। আবার উনি যেটা বলতেছেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা মানে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, এবং বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেখানে এনসিপি কে সক্রিয় ভূমিকা, তাদেরকে ঠেকানোর ক্ষেত্রে, তাদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে সব দায়ভার এনসিপি নিয়ে নেয় নাই। মানে বিএনপি মায়ের খাবে, সেখানে যে এনসিপি বাঁচাবে, জুলাই গণঅভ্যুত্থানটা এনসিপি করে দিবে, প্রধানমন্ত্রী বানাই দিবে, সব দায়িত্ব তার আমরা নেই নাই। তাদেরও তো নিজের কিছু দায়িত্ব আছে। মানে তারা যেহেতু নিজেদেরকে সিনিয়র দাবি করছে, ওই তো ভোটের মাধ্যমে বা মেকানিজম বা যেটাই হোক না কেন, এটা নিয়ে এখন আর ডিবেট না করি। কিন্তু মানে তাদেরকে তো আমরা তো, তাদের আমাদেরকে ছোট ভাই বলে, শিশু বলে বা তরুণ ছাত্র, মানে একটু মানে তাদের সিনিয়রিটির জায়গাটা দেখায়। তাদের নিজস্ব কিছু রেসপন্সিবিলিটি আছে না, সব যদি আমরা করে দেই, তাদের কি দায়িত্ব? তারা এখন মায়ের খাবে, সেটাও যদি 17 বছর ধরে একরকম লড়াই সংগ্রাম হয়েছে, এটাকে আমি ছোট করে দেখি না। কিন্তু এখন তো তারা পাওয়ারে আছেন, তাদের কিছু রেসপন্সিবিলিটির জায়গা আছে, এবং এই বিভিন্ন জায়গায় তারা কিভাবে আপনি কি মনে করছেন যে বিএনপি সরকার হিসেবে কিংবা দল হিসেবে এই যারা জুলাই বিয়েকে মেলাইন করছে, যারা এটাকে হেয় করার চেষ্টা করছে কিংবা এটাকে প্রশ্নবিদ্ধ করছে, তারা বিএনপি তার দায়িত্বটুকু পালন করছে না কিংবা সরকার তার দায়িত্বটুকু পালন করছে না? আমার স্পেসিফিক সেভাবে বলা যাবে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য, সেটাকে আমি ফিল করছি যে তারা জুলাইকে অন করেন বা সেই জায়গাটা থেকে তারা ক্রিটিক্যালি দেখার চেষ্টা করছেন বা আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য জিনিসগুলো কেন হচ্ছে। আমি যেটা বলছি যে বিভিন্ন এলাকায় অঞ্চল ভেদে আওয়ামী লীগের তো মানে আসলে ওইরকম ফাংশনাল কিছু নাই। কিছু উচ্ছিষ্ট লোকজন আছে যারা পাওয়ার পলিটিক্স করছে বা যারা হয়তো বিভিন্ন জায়গায় লুকিয়ে ছাপিয়েছিল, ইলেকশন কেন্দ্রিক তাদেরকে নানা রাজনৈতিক দল হয়তো ব্যবহার করার স্বার্থে কিছুটা মেইন স্ট্রিমে আনছে। তো তারা এখন সেখানে হয়তো পাওয়ার স্ট্রাগল হচ্ছে, এটা আমার মনে হয় যে একটা বড় ইস্যু। আর মানে এনসিপির সাথে আওয়ামী লীগের মানে কোনোদিন এক কাতারে কোনোদিন কিছু হবে না। মানে হয় এনসিপি থাকবে, নাইলে আওয়ামী লীগ থাকবে, এরকম একটা জায়গা। আপনি যে ইউএসএ তে যে গেছিল যে আক্তার হোসেন, তারপরে 3 দলের নেতারা গেলেন না, অ্যাটাক তো আমাদের উপরে হলো। আওয়ামী লীগের প্রধান ক্ষোভ এনসিপির উপরে। মানে এইগুলো থেকে ধরেন আওয়ামী লীগ যদি আসে, সবার আগে কাদের মারবে বলেন তো? এই জুলাইয়ের তরুণ ছাত্র নেতাদের তো মারবে। মানে এটা থেকে আপনি মানে ক্রেডিট বা জায়গা এটা বলছি না, কিন্তু
তাদের টার্গেট কিন্তু ওই জুলাইয়ের তরুণ ছাত্র নেতারা। গোপালগঞ্জে আমাদের অ্যাটাক থেকে শুরু করে এই যে কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ ইউকেতে গেলেন, সেখানে তো আরেকটা দলের একজনও তো গিয়েছিলেন, তার প্রতি তো আমি শুনিনি এরকম কোনো অ্যাটাক হয়েছেন, বা বিএনপিরও একজন ওখানে রিপ্রেজেন্ট করেছেন, তার উপর আমি শুনিনি। কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর কিন্তু বারবার চেষ্টা করেছে যে নানাভাবে অ্যাটাক বা বিভিন্নভাবে হেনস্থা করার জন্য। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে আওয়ামী লীগের সাথে আমাদের সমীকরণটা কিরকম, এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জায়গা থেকে শুরু করে আমরা খুব মানে ইসের সাথেই বলি, মানে প্রাউড ফিল করেই বলি যে আমরা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি যে তাদের যেন কোনো রকম মানে ভূমিকা বা তারা যেন কোনোভাবে মেইন স্ট্রিম না হতে পারে, সেটার জন্য যা যা করতে হয় এনসিপি সেটা একদম ফ্রন্ট ফুটে থেকে করেছে। এবং পাশাপাশি আমরা মনে করেছি যে যে রাজনৈতিক দল দুটি ছিল বিএনপি এবং জামাত, তারা কিছু কিছু ক্ষেত্রে সেফ খেলেছে, তারা বিভিন্ন জায়গায় তাদেরকে একটু আশ্বস্ত করার চেষ্টা করেছে যে না আচ্ছা তোমাদেরকে দেখছি। নির্বাচন কেন্দ্রিক তো এই নির্বাচন কেন্দ্রিক দেখা দেখি, এখন তো সে দেখা দেখির পালা শেষ, এখন তারা নিজেদের পলিটিক্সটা করুক। এখন তো আর মানে আওয়ামী লীগকে তাদের যতটুকু যে উচ্ছিষ্ট ছাড়া তাদের তো আসলে এখন প্রয়োজন নেই, বরং এখন বাংলাদেশের মানুষের জন্য তারা রাজনীতি করুক। যে যে চেয়ারে বসার ইচ্ছা ছিল তারা তো মোটামুটি পেয়েছে। এখন চেয়ারের পাওয়ারের জায়গাটা যদি এখন আমি বাদ দিই, এখন আমার মনে হয় যে তারা প্রপার রাজনীতিটা করে বাংলাদেশের জন্য যেসব অপরাধীরা, যেসব সন্ত্রাসীরা এই সংগঠনকে নানাভাবে বাঁচিয়ে রেখেছিল, জিয়ে রেখেছিল, এবং এখনো তাদের পারপাস সার্ভ করার জন্য নানাভাবে মাস্ক পরে ভোরবেলা একটা ঝটিকা মিছিল দেয়, এক জায়গায় মানে 1 কিলোমিটারে জয় বলে, আবার 2 কিলোমিটার পরে বাংলা বলে, এদেরকে ধরে এখন হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে। যেটা আপনি মানে উনি বলেছিলেন যে কারেক্টলি যে আইনের সুশাসনটা প্রতিষ্ঠা করা এখানে খুবই ইম্পর্টেন্ট। কারণ মব বলি, মারামারি বলি, কাটাকাটি বলি, এটা আসলেই কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন কাঠামোর মধ্যে এটা কোনো ভাষা হতে পারে না। অবশ্যই আমাদের রাক্ষোভ থেকে আমরা অনেক সময় অনেক কথা বলি, অনেক সময় হয়তো গালিগালাজ করে ফেলি, বা এরকম শব্দ চয়নের মধ্যে কিছুটা তরুণ জেনারেশনের মধ্যে এরকম জায়গা তৈরি হয়েছে। এটা আসলে অনেক দিন ধরে তৈরি হয়েছে, মানে আক্ষেপ থাকতে থাকতে কখন আপনি এক পর্যায়ে গালিগালাজ করছেন। তো এই জায়গাটা ধরেন যে চূড়ান্ত, তো এই জায়গাটা মনে করি স্বাভাবিকভাবে আমাদেরও দায় আছে, যারা আমাদের সিনিয়ররা ছিল, মুরব্বীরা ছিল, এই জেনারেশনকে এরকম করে গড়ে তোলার ক্ষেত্রে। বা এখন মানে যদি আপনি মেইন স্ট্রিম জায়গা থেকে দেখেন, ইন্টারন্যাশনালও দেখবেন যে যারা হচ্ছে যে গ্রাফিটি করতেছে ওয়ালে, এরকম ভাষাগত অনেক পরিবর্তন আসছে। মানে আমাদের যেই বাবা মাদের জেনারেশনের যে ভাষাটা ছিল, শব্দচয়ন ছিল, আমরা এখন নর্মালি অনেকে অনেক টাইপের কথা বলে ফেলতে পারছি, যেটা আসলে সামষ্টিকভাবে আমি পাবলিকলি এরকম করে বলতে পারছি না। তো এইগুলো কিছু পরিবর্তন আসবে, কিন্তু আমার মনে হয় যে মেইন জায়গাটা থাকা উচিত জুলাইয়ের ওই যে আকাঙ্ক্ষাটা ছিল ওইটা বাস্তবায়নের জন্য লড়াই, এবং ওই দোষাদোষীর রাজনীতির জায়গা থেকে মানে অ্যাটলিস্ট জুলাইয়ের জায়গাটাতে কোনো রকম বিভেদ থাকা উচিত না। এবং বিএনপিকে যদি আসলেই এরকম অ্যাটাক হয় বা ইয়া হয়, আমি মনে করি যে এনসিপির জায়গা থেকে আমাদের যতটুকু সক্ষমতা আছে, আমরা তো সাংগঠনিকভাবে বিএনপির মতো এত বড় দল এখনো হয়ে উঠতে পারিনি, 1-2 জনও যদি থাকে, আমার মনে হয় যে সে জায়গা থেকে আমি আহ্বান করবো যে আপনারা বিএনপির পাশে দাঁড়াবেন। জামাতের যারা আছেন বা যে কোনো দলের যারা আছেন না কেন, আওয়ামী লীগের ক্ষেত্রে সবার এক থাকতে হবে, একটা অবস্থানে থাকতে হবে। আমি ভিন্ন একটা প্রসঙ্গে ডাক্তার সায়ন্ত আপনাকে জানতে চাই যে এইটারই সূত্র ধরে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ তো এখন তাদের কার্যক্রম স্থগিত আছে, কিন্তু দল হিসেবে তাদের বিচার হয়নি। শেখ হাসিনার বিচার হয়েছে, ফাঁসির রায় হয়েছে। আজকে আমরা চিফ প্রসিকিউটর যেটা যিনি আমিনুল ইসলাম আছেন, আইসিটির চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, উনি বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে। কারণ আমরা জানি যে এখন গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের যে ববি হাজ্জাজ ছিলেন, ওনার একটা অভিযোগ ছিল এবং ফরমাল অভিযোগ, এটাকে কেন্দ্র করে তদন্ত চলছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কালকে যেটা বলেছেন আবার, যে সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী আইনের সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে রাজনৈতিক দল বা সংগঠনের বিচার করা যাবে, এই পরিবর্তনটুকু আনা হয়েছে। তো তদন্ত চলমান আছে। আপনি কি মনে করেন আসলে দল হিসাবে আওয়ামী লীগের এই বিচার প্রক্রিয়াটা যথাযথভাবে এগুচ্ছে, তাদের বিচারের আওতায় আনার বিষয়টা, কিংবা এটা নিয়ে আসলেই চাওয়া পাওয়াটা কি? না, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চিফ প্রসিকিউটর বলছেন, তার মানে এটা আগাচ্ছে। এখন এটা শুধু বিচারের মধ্যে সীমাবদ্ধ না রেখে একদিকে বিচারের কাজ আদালতে হবে। এই দল নিষিদ্ধ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু পাশাপাশি যদি আওয়ামী লীগের যে অপরাজনীতি, সে অপরাজনীতিকে রাজনৈতিক দলগুলো যদি রাজনৈতিকভাবে পরাজিত করতে না পারে,
তাহলে শুধু আইনগতভাবে নিষিদ্ধ করে খুব লাভ হয় না। 1971 সালে মুক্তিযুদ্ধের পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। 75-এর পর পরিবর্তনের পরে জামায়াত আবার পরিবর্তিত পরিস্থিতির রাজনীতি করার সুযোগ পেয়েছে। আবার 2008 সালের ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আসার পরে পর্যায়ক্রমে কোণঠাসা করতে করতে তাদের আবার কার্যক্রম নিষিদ্ধ করলো। ফাইনালি 24 সালে গণ অভ্যুত্থানের সময় একদম এন্ডিং এর আগে আগে দলকেও নিষিদ্ধ করে দিল। জামায়াতকে কি নিষিদ্ধ করে আটকানো গেছে? জামাতকে আটকানো যেত। জামাতের যে অপরাজনীতি, ধর্মের অপব্যবহার, মুক্তিযুদ্ধের ভূমিকা, সেটার এগেনস্টে সত্যিকার রাজনীতি অন্য দলগুলো গড়ে তুলতে পারত, যে মানুষ জামাতকে প্রত্যাখ্যান করে এবং ঘৃণা করে। পারেনি, ফলে জামাত আবার একটা ফরম্যাটে দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগের এই দেশে অসংখ্য সমর্থক আছে, তাদের কর্মী আছে, বিশাল দল ছিল। গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত পালিয়ে গেছে, গণহত্যা সংগঠিত করেছে, কিন্তু এই গণহত্যা তো 71-এর থেকে বড় গণহত্যা না, এটা তো ঠিক। সেই 71-এর গণহত্যার অভিযোগ নিয়েও পরবর্তীতে দেশে আবার এস্টাবলিশড হয়ে যাওয়া যায়, তাহলে এইটা নিয়েও ভবিষ্যতে কোনো না কোনো ফর্মে তারা এস্টাবলিশ হবে না, ওইটা এখনই বলা মুশকিল। সেই জন্য আইনি কাজটাও চলবে, সাইমালটেনিয়াসলি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য ধরে রাখা, অন্তত বাংলাদেশ প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে। এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে অভিযোগ করে পাল্টাপাল্টি করে করে আওয়ামী লীগকে যদি স্পেস করে দেয়, তাহলে যেটা এস্টাবলিশ হলেও কোনো দিন দীর্ঘায়িত হতো সেটা তাড়াতাড়ি হবে। আমি একটা এই গল্পটা আরেক জায়গায় বলেছি, যে ছোট্ট দুইটা ছেলে একটা ফসলের ক্ষেতের মধ্যে দুই ভাই মারামারি করছে, একজন আরেকজনের যে ধরে জামা ধরে ধাক্কাধাক্কি করছে, তাতে ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। তো এই এক লোক এসে এখান দিয়ে মুরব্বী যাচ্ছিল, সে দুইজনের দুইটা চর দিয়া সরাইয়া দিয়া, যে তুই আমার ক্ষেতের ফসল নষ্ট করতেছিস, মারামারি করিস, সর। তো দুইজনেই চর খাইয়া দুই ভাই একে অপর দিকে তাকাচ্ছে, তাকায় বলতেছে ভাই, আর একজনে বলে ভাই আমাদের মারামারি আমরা পরেও করতে পারবো, ও আমাদের চর মারার কে, ধর। তো এই জামায়াত, এনসিপি আর বিএনপির হতে হবে, নিজেদের রাজনীতি করব, নিজেদের প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, রাজনৈতিক বক্তব্য দিব, একে অপরকে ঘায়েল করার রাজনীতিও চলবে। এটা হয় রাজনীতিতে, সারা পৃথিবীতে হয়। কিন্তু যখন পরাজিত ফ্যাসিবাদ গোষ্ঠী কোথাও দাঁড়াবে, তখন আমরা তিনজন ভাই। শুধু এটুকু ঐক্য যদি এরা ধরে রাখতে পারে, বাংলাদেশে ওই আইনে নিষিদ্ধ হোক বা না হোক, বাংলাদেশে আওয়ামী লীগ দাঁড়াবে না। শেখ হাসিনা দেশে আসতে পারবে না। শেখ হাসিনা দেশে আসলে হয় তার ফাঁসিতে মৃত্যু হবে, অথবা ওইখানে থাকলে তার বিদেশে বসে মৃত্যু হবে। এই দেশে আসলে ফাঁসিতে মৃত্যু হইলে হয়তো কবরটাই দেশে পাবে, আর ওই দেশে মৃত্যু হইলে কবরটাও ওই দেশেই হবে। সুতরাং শেখ হাসিনার রাজনীতি অসম্ভব। শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজউদ্দিন আহমেদ সাহেবের ছেলে। রিসেন্টলি তার একটা স্ট্যাটাস আমার মনে হয়েছে খুব ভালো, লিখেছে যে শেখ হাসিনার এই ভণ্ডামি প্রতারণাকে ফাঁদে পড়ে যারা এখনো হটকারী করছে, আওয়ামী লীগ আবার মাঠে নামছে, তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং হটকারী সিদ্ধান্ত নিচ্ছে। এই যদি শেখ হাসিনার ওই কথা মেনে যদি এখন এরা পড়ে থাকে, তাহলে আওয়ামী লীগ বলতে কোনো দলের অস্তিত্ব দেশে থাকবে না। এটার রিয়ালিটি। কিন্তু সোহেল তাজ মনে করছে যে শেখ হাসিনারে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ ওইরকম হইলেও এত টিকবে। আমার ধারণা সেটাও টিকবে না, যদি বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি ওই সঠিক রাজনীতি করতে পারে, তৈরি করে না দেয়। আমি আরেকটা ভিন্ন প্রসঙ্গে জনাব সাইফ মুস্তাফিজ আপনার কাছ থেকে শুনতে চাই, যে জুলাই সনদ নিয়ে আমরা বহু আলোচনা করেছি, জুলাইয়ের যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এইটার অগ্রগতি এবং এইটা নিয়ে সরকারি কার্যক্রম, সংসদের কার্যক্রম সব মিলে আপনাদের মূল্যায়নটা কি? আমরা খুবই এটা নিয়ে খুব হতাশ। এটা নিয়ে কোনো তো আসলে এরকমভাবে অগ্রগতি নাই, এবং বিএনপি নিয়ে তো হতাশ, তো এটা তো সবসময় বলছি, এবং ইভেন আমি বিরোধী দলে যারা আছেন তাদেরকে নিয়ে হতাশ। মানে স্পেশালি বাংলাদেশ জামাত ইসলামী, তারা তো মেজরিটি নিয়ে এখানে বিরোধী দল হিসেবে ফাংশন করছে। আমাদের 8টা সিট আছে, কিন্তু তারা 6টার মহিলা। তো সেই জায়গা থেকে আমরা তো আমাদের জায়গা থেকে যতগুলো আলোচনার জায়গা থাকে বা অধিবেশনগুলোতে আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বিরোধী দলের জায়গা থেকে তারা এসি চাচ্ছে, ফ্রিজ চাচ্ছে, বা যেভাবে তাদের ভূমিকাটা রাখা উচিত সেটা আমি আসলে দেখতে পাচ্ছি না। এবং জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যু ধরে কাজ না করে আমি বরঞ্চ দেখছি যে কার এলাকায় কোন এমপি আসলো তাকে প্রোটোকল দেয়া, সেটা নিয়ে খুশি হওয়া,
আমি জামাতের আমির সাহেবকে দেখলাম যে শাহজাদা মীর শাহ আলম ওনাকে নিয়ে এলাকা পরিদর্শন করছেন। তো এইরকম কাজকর্ম দেখছি। তো সে জায়গা থেকে এটা আসলে হওয়া উচিত না, কারণ আমি বারবার যেটা বলছি যে যেই সুযোগটা আমরা পাইলাম, যাদের জন্য পেলাম, এবং যেই মানে আকাঙ্ক্ষাটা ছিল, সেটা আমরা সবাই হয়তো ভুলে যাচ্ছি। আমরা মনে করতেছি যে এটা হয়তো ওই মানে 24-এর 7 জানুয়ারির সময় হয়তো বা কোনো একটা ইলেকশন হয়েছে, এর পরবর্তী সময়ের একটা সিচুয়েশন। এটা কিন্তু না, এটা অন্য সব অবস্থার থেকে একটা ভিন্ন একটা পরিস্থিতি, এবং এই মানুষগুলো শহীদ হয়ে আমাদের এই সিচুয়েশনটাতে আসার সুযোগ করে দিয়েছে। তো আমাদের এই পরিবর্তনটার জন্য বিরোধী দল হিসেবে তো একটা ফাইট করা উচিত, এবং আমার মনে হয় যে ফাইটের থেকেও সরকারি দল যদি নিজে থেকে এটা উপলব্ধি করতে পারে, সেটা সব থেকে ভালো হয়। কারণ বারবারই বলছেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, বাস্তবায়ন করব, এটা বলে যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ এটাও বলছে যে তখন এটা বলি নাই কারণ নির্বাচন করতে হবে, এখন এটা বলছি। তো তাদের যে মানে ডিপ্লোমেসি বা ডাবল ফেসের যে কথাবার্তা, এটা ধরেন এই 90-এর পরেও আমরা দেখছি। আমরা তরুণরা বলতাম না যে আমরা আসলে বিশ্বাস করি না। কেন করি না, এটা এই 4 মাসে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আবার আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, ধরেন যে যেই আওয়ামী লীগের কথা আমরা বারবার বলছি, মানে যদি আসলে এটা এখন আর এত বেশি আলাপের বিষয় না, তারপর আওয়ামী লীগের যেসব কিছু লোকজনকে রেখে গেছে সফট পাওয়ার হিসেবে, তারা যেহেতু বলছে এবং প্রাসঙ্গিকতা তৈরি হচ্ছে বলে অনেকে ধারণা করছে, সেই জায়গা থেকে বলছে যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো মানে বাংলাদেশে যাদের অবস্থান এবং চেষ্টা করে যাচ্ছে একটু 1 কিলোমিটারে জয় বলে 2 কিলোমিটারে যে বাংলা বলার, তাদের প্রতি আমি আহ্বান করবো যে আপনারা একটু রিয়েলাইজ করেন যে আপনারা কতটা ভুল পথে আছেন। কারণ আপনাদের যেসব নেতাদের জন্য আপনারা লড়াইটা করছেন, তারা সবাই এখন ইউকে, ইন্ডিয়াতে আরামায়েশে আছে। হ্যাঁ, মানে তাদের কি আনন্দের জীবন যাপন। মাঝে মধ্যে একটু ভিডিও কলে বা কোনো গ্রুপ কলে টলে এসে 1-2 হাজার টাকা পাঠাচ্ছে, কিন্তু তারা যে জীবনের ঝুঁকি নিয়ে এই আওয়ামী লীগের জন্য লড়াই করে যাচ্ছে, তাদের বলবো যে তারা আপনারা বের হয়ে আসেন। আপনারা বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, বা আপনারা মানে একটা ভালো সুস্থ ধারায় আসেন। মানে আপনারা মানে এই ভুল পথে আর আগান না, আপনাদের এই রাজনীতি থেকে বের হন। আপনারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, করে আপনারা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা যান। নিজেদের মধ্যে মানে আপনারা যে ভুল করছেন, এই আত্ম উপলব্ধিটা নিজেদের মধ্যে আনেন। কারণ আপনাদের যারা নেতা মনে করেন যে যাদেরকে, তারা আপনাদের কেউ দেশে নাই, সবাই প্রত্যেককে বিদেশে খুবই আরামায়েশে জীবনযাপন করছে। আজকেও তো দেখছিলাম কি দুবাইতে রাজকীয় বিয়ে হয়েছে আওয়ামী লীগ নেতা। এই যে আমি কিছুক্ষণ আগে ওই যে নেতার বিয়ে না নেতার ছেলের, নেতার ছেলেও ওই উনিও নেতা। আমি কিছু মানে আরেকটা ছবি দেখলাম যে ইন্ডিয়ার হচ্ছে কুইন্স মল বা একটা বিলাস বহুল মলে হচ্ছে শেখ তন্ময় ইসের ব্যারিস্টার আমজাদ রহমান পার্থর বাগেরহাটের যে এমপি শ্যালক, আর হচ্ছে ওনার বাবার নাম যেন কি, শেখ হেলাল, আওয়ামী লীগের মানে হাসিনার রিলেটিভ। তো তারা হচ্ছে 18 তারিখেও যখন আমার ভাইদের উপরে গুলি চালাচ্ছিল, যখন বাংলাদেশে পাখির মতো করে এই শিশুদেরকে, নারীদেরকে নির্যাতন করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, ঠিক সে সময়ে এই শেখ তাপস হচ্ছে তার ছেলেদেরকে নিয়ে গ্রাজুয়েশন পার্টি করছিল একটা বিলাসবহুল জায়গায় বাংলাদেশে। সেখানে এই শেখ তন্ময়রা গিটার বাজাচ্ছিল, হই হুল্লোড় করছিল। আর ওইদিকে তার নেতাকর্মীরা রাস্তাঘাটে আওয়ামী লীগের, যুবলীগের, এরা জান দিয়ে বন্দুক টন্দুক বের করে আপাকে রক্ষা করার জন্য ব্যস্ত। তাদের কিন্তু এটা নিয়ে কেয়ার নাই। তাদের প্লেনের টিকিটও কাটা ছিল, যে 3 তারিখে একটা গ্রুপ পালিয়ে গেছে, 5 তারিখে একটা গ্রুপ পালাইছে, আর কিছু গ্রুপ হয়তো পালাইতে পারেনি, পরবর্তীতে কোনো মেকানিজম করে হয়তো পালাইছে। তো এই যে পালাই গেল, এটা তো একটা পলাতক শক্তি। আপনারা কাদের জন্য ফাইট করছেন? আপনাদেরকে আহ্বান করবো যে আপনারা আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করেন। কোনো অস্ত্র যদি আপনারা লুটপাট করে থাকেন, ওইগুলোও ফেরত দেন। আল্লাহর ওয়াস্তে বাকি যে জীবনটা আছে, আল্লাহ বিল্লাহ করে জীবনটা কাটান। এই আওয়ামী লীগের পিছনে আট ফিটান না ভাই। এই হাসিনা কোনোদিন ফিরবেও না। আপনারা যে আপা আসবে বা শাওন বা এই অমুক তমুকের কথায় মাঝে মধ্যে একটু আলো ফিরে পান, এই আলো আর নিজেদের মধ্যে আইনেন না। মানে এটা খুবই হতাশার একটা জায়গা। এর চেয়ে কৃষিকাজ করেন, অন্য কোনো কাজ করেন, লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন। একটা সায়ন্ত, আজকে আগামীকাল যে পত্রিকাটা বের হবে আমার দেশ, এটার শিরোনাম আমার সামনে আছে এই মুহূর্তে, যে পলাতক 3 জেনারেল এখন কলকাতার সেনা এলাকায়। তো আমি যেটা বলতে চাচ্ছি, এটা আমাদের স্পেসিফিক একটা ইনফরমেশন, স্কোপ নিউজ স্পেশাল স্টোরি, যেটা লেফটেন্যান্ট জেনারেল বরখাস্তকৃত মুজিব, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর, যিনি ডিজিএফআই চিফ ছিলেন, দুজনেই ছিলেন, এবং মেজর জেনারেল কবির, যিনি মিলিটারি সেক্রেটারি ছিলেন।
এবং তারা এখন কলকাতার সেনা এলাকায়, মানে ইনফরমেশনটা আমি এই জন্য আপনার আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি যে আওয়ামী লীগ নেতারা কলকাতায় যে জীবনযাপন করছেন কিংবা শেখ হাসিনার অনুগত সামরিক বেসামরিক আমলারা যারা তাদেরকে টিকিয়ে রেখেছিলেন, এই যে স্পন্সর্ড কিংবা তাদের প্যাট্রোনাইজেশনে এখনও তারা বিলাসী জীবনযাপন করছেন কলকাতায় বসে, ভারতে বসে। তো এরকম একটা পরিস্থিতিতে ভারতের সাথে আমাদের সম্পর্কটা আদৌ কি কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে? আপনি কি মনে করেন? পরিবর্তন আসবে, এটা হয়। আপনার 1975 সালের পট পরিবর্তনের পরেও তো শেখ হাসিনা ভারতেই ছিল, শেখ রেহানা ছিল। তারপরেও কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সমতা বিধান রেখেই সম্পর্ক, বাইলেটারাল রিলেশনশিপ তখন ছিল না? জিয়াউর রহমান ওইখানে গিয়ে ওয়ার্ম রিসিপশন পাননি, বা বাইলেটারাল একটা সম্মানজনক রিলেশন তো ছিল। পরবর্তীতেও বিভিন্ন সময় তারা আমাদের একটু নানানভাবে বাণিজ্যিকভাবে ইনফর্মাল অ্যান্ড ফর্মাল ট্রেড উভয় ক্ষেত্রে আমাদের সাপ্রেস করে রাখা, আমাদের পানি দিয়ে নানানভাবে বঞ্চিত করা, এইসব করবার পরেও খুব অসম্মানজনক সম্পর্কের পর্যায়ে পৌঁছায় নাই সব সময়ই। তো আওয়ামী লীগের আমলটায় বাংলাদেশকে তারা একেবারে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল শুধু বিনা ভোটে ক্ষমতায় থাকবার জন্য। সেই পরিস্থিতির উত্তরণ ঘটেছে। এখন ইন্ডিয়া নিশ্চয়ই রিয়েলাইজ করবে যে বাংলাদেশে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে, বিরোধী দল সহ নির্বাচিত একটি সংসদ আছে। সুতরাং এদের সঙ্গে বৈরিতা করে তারা ওইখান থেকে কয়েকজন পলাতক নেতারা নিয়ে কী বা করতে পারবে? এরা পুরনো বন্ধু, তাদেরকে অনেক দিয়েছে। শেখ হাসিনা এমন দিয়েছে যে ওই দেওয়া জীবনও ভুলতে পারবে না ইন্ডিয়া। এতটা অকৃতজ্ঞ কিভাবে হয় যে তাদের কাছ থেকে সব খেটে এখন ছোবরার মতো ফেলে দিবে? ইন্ডিয়া অতটা অকৃতজ্ঞ তাদের প্রতিও হয়তো হতে পারছে না। সেজন্য তাদের একটু আশ্রয় প্রশ্রয় দিয়েছে যে খেয়ে পড়ে থাক। আবার এই যে তাদের লুটপাটের বিভিন্ন টাকা বিভিন্ন দেশে পাচার করেছে, ওই টাকাটাও হয়তো ইন্ডিয়ায় যাচ্ছে, ইন্ডিয়া অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছে। যে ঠিক আছে, ওদের জায়গায় ওরা থাক, ওরা এখানে খাবে, মজা করবে, বিনোদন আছে, সব আছে, থাকুক। বাংলাদেশের সঙ্গে তাদের রিলেশনে একটা আসতেই হবে, কিন্তু সেই টাকা তো ফেরত আনা দুরূহ। এটা সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে আসছে বাংলাদেশের এই লুটের টাকা। সেই ক্ষেত্রে ধরেন এখন গ্লোবালাইজেশনের যুগ, তো বিভিন্ন রকমের পাওয়ার সেন্টার আছে, চায়না, ইন্ডিয়া, আমেরিকা, প্রধানত এই তিন শক্তির তিনটার সঙ্গেই আমাদের সম্পর্ক লাগবে আমাদের উন্নয়নের জন্য। ভারতও আবার বাংলাদেশকে আনরেস্ট করে আমার চারপাশের যে রাজ্যগুলো, এবং ভারত নিজেরাই বিপদে থাকে, তাদের তো নিজেরা শান্তিতে থাকতে পারবে না, এটা ভারতও বুঝে। কলকাতায় ভিসা বন্ধ করে আমাদেরকে অনেক দিন রেখেছিল। ভিসা চালু হওয়ার পরে বাংলাদেশে কোথাও মিষ্টি বিতরণ হয় নাই, কলকাতায় মিষ্টি বিতরণ হয়েছে, উৎসব করেছে। সুতরাং ওদেরও দরকার বাংলাদেশকে, ওদের অর্থনীতির জন্য, ব্যবসার জন্য, ওদের নিরাপত্তার জন্য। সুতরাং এগুলা ওদের বেশি দরকার, আমাদের থেকে ওদের বেশি দরকার। আমাদের এখান থেকে ওরা গরু দেওয়া বন্ধ করেছে, আমাদের গরুর উৎপাদন বেড়েছে। ওরা চিকিৎসা ভিসা বন্ধ করেছে, আমাদের এখানে চিকিৎসা সেক্টর ডেভেলপ করবে। ওরা যেখানে যেখানে ওরা আমাদের তিস্তার পানি দিচ্ছে না, চায়নার সঙ্গে চুক্তি হচ্ছে তিস্তার এখানে। সুতরাং ইন্ডিয়া যেখানে যেখানে বাংলাদেশকে বাধা দিবে, সেখানে সেখানে বাংলাদেশের উন্নতি ত্বরান্বিত হবে। সুতরাং ওরা আমাদের বাধা দিলে আমাদের লস নাই, ওদের লস। এইটা কি তারা বোঝে না? নিশ্চয়ই বোঝে। এখন ওই যে পুরনো নাচাইতেই সব পাওয়ার যে অভ্যাসটা, ওইটা একটা পরিবর্তন করতে সময় লাগছে। হ্যাঁ, সেই হিসেবে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের, জিও পলিটিক্সের যে ইকুয়েশন, সেগুলি মাথায় রেখে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা নষ্ট করে চলবে বেশি দিন, তাদের স্বার্থেই তারা এটা করবে। আর আমাদের উচিত হবে এখন থেকে একদম চোখে চোখ রেখে সম্পর্ক রাখা। আমাদের এতদিন ধরে 16 বছর ধরে আমাদের ফ্যাসিবাদের নজর ছিল তাদের হাঁটুর নিচে। হাঁটুর নিচে চোখ রেখে সম্পর্ক হয় না, প্যারালাল সম্পর্ক হবে। আত্মমর্যাদা, সার্বভৌমত্ব, সাম্যতার ভিত্তিতে আত্মমর্যাদা ঠিক রেখে সম্পর্ক হবে। আমরা ওই সম্পর্ক চাই। আমরা ছোট্ট একটা আলোচনা করে অনুষ্ঠান শেষ পর্যায়ে একবারে, যে আমরা ইরানে আজকে দেখেছি আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং 7 দিন ব্যাপী তারা অনুষ্ঠান করছে
এবং 5টা শহর জুড়ে নানা ধরনের কর্মসূচি, এটার মানে মধ্যে দিয়ে মানে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে রাজনীতির আরেকটা কি বলে ডিসপ্লে ইরান করে ফেললো, যে তারা এখানে লিড দিচ্ছে এবং আমেরিকার সাথে যুদ্ধে তারা জয়ী হয়েছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন সাইফ মুস্তাফিজ? এটাকে মানে অ্যাজ এ মুসলিম হিসেবে এটা আমি পজিটিভলি দেখি। আবার ধরেন বাংলাদেশি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুধু দেখলে আমাদের সব রাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে, এটা ইরানের সাথেও বলি, আমেরিকার সাথেও বলি। কিন্তু পৃথিবীর কোথাও যদি এরকমভাবে মানুষ মারা হয়, গণহত্যা করা হয়, সেটার বিরোধে আমরা অবশ্যই করব। সেটা আমাদের সর্বোচ্চ বন্ধু রাষ্ট্র যদি হয়ে থাকে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, আমাদের প্রতিবাদ জানাতে হবে। যেটা আমার সমালোচক বললেন, আমাদের কূটনৈতিক জায়গাটা সবসময় এরকমই থাকতে হবে, চোখে চোখ রেখে, নিজেদের ন্যায্য হিস্যার বলয় রেখে এবং নিজেদের আত্মমর্যাদাটাকে সমুন্নত রেখে আমাদের সে সম্পর্ক রাখতে হবে। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, মানে ইরানের উপরে তো আসলে আমেরিকা বলি বা ইসরায়েল বলি, তারা তো আসলে ভালো কোনো কাজ করেনি। এবং সর্বোপরি ইরানের জায়গা থেকে তারা যেভাবে ফাইট ব্যাক করেছে বা তাদের গণতন্ত্র নিয়ে যেরকম আসলে আমরা মনে করেছিলাম বা আমেরিকা যেভাবে দেখানো যাচ্ছিল যে সেখানে আসলে গণতন্ত্রের জায়গাটা নেই, সেখানে একটা অটোক্রেসির জায়গা তৈরি হয়েছে, কিন্তু সেখানে কিন্তু মানুষ আমরা দেখছি যে আবার সবাই তাকে ওন করছে বা সেই জায়গাটা ধারণ করছে। আবার মুসলিম রাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের প্রায় সব রাষ্ট্র থেকেই প্রতিনিধি দল সেখানে গিয়েছে সেই শ্রদ্ধা জানাতে। তো এটাকে আমরা পজিটিভলি নিই এবং আমার মনে হয় যে মানে মুসলিম রাষ্ট্রগুলোর আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আমাদের মধ্যে এই বিভাজনগুলো তৈরি করেই বিভিন্ন বাইরের রাষ্ট্রগুলো ধর্ম নিয়ে বা বিভিন্ন প্ল্যান নিয়ে আসলে এক্সিকিউট করে এবং আমাদের মধ্যে আসলে দূরত্ব তৈরি করে ফেলে। আমি ছোট করে একটা ঘটনা মানে বলতে চাই যে আমার বন্ধু মহাজাদু জানে, এটা নিয়ে আসলে আমার অনেক আলোচক সমালোচক এটা নিয়ে কথা বলেছে, মালয়েশিয়াতে যেই গানটা ব্যবহার করেছিল তারেক রহমানের ক্ষেত্রে। আবার আজকের একটা নতুন ভিডিও দেখলাম, মানে যমুনা টিভির একটা ডকুমেন্টেশনের, সেখানে আমার বন্ধু মহাজাদু জানে দিয়েছে আসলে তারেক রহমানের এক বন্ধুর কথা বলে, মীর শাহ আলমের কথা বলছি। সেখানে তার একটা প্রতিবেদন করা হয়েছে, সেখানে বগুড়াকে স্পেশালি তার যে এলাকা শিবগঞ্জ, সেটা একটা মানে অন্যভাবে সাজাচ্ছে। তার যেই নির্বাচনে হলফনামা ছিল, 4 মাস আগেও যে হলফনামা ছিল, সেখান থেকে তার সম্পদ বেড়েছে 8 গুণ। রিসেন্টলি কিনেছেন 42 শতক জমি বানিয়েছেন সেখানে হেলিপ্যাড। তো আমি আমার সমালোচককে একটু অনুরোধ করব যে যদি প্রধানমন্ত্রী তার বন্ধুর ব্যাপারে আরেকটু শক্ত অবস্থান নেন, কারণ এই বন্ধুরাই কিন্তু তাকে ডুবানোর ক্ষেত্রে একটা বড় আমরা শেষ করতে হচ্ছে। আমি আসলে আমি আলোচনায় যেতে পারবো না। ইরানের বিষয়ে আপনি সংক্ষেপে 30 সেকেন্ড, একবারে সময় শেষ, আমাকে বলছে। না, যেহেতু অনুরোধ করেছে বলি যে প্রধানমন্ত্রীর উচিত তার মন্ত্রিসভায় বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ যারা আছে তাদের জন্য যেন তিনি বা তার দল বা তার সরকার প্রশ্নবিদ্ধ না হন, এটা তার খেয়াল রাখা। আমি কোনো ব্যক্তির নাম উল্লেখ না করেই বললাম। খামেনি সাহেবের জানা যায় যে বিপুল সারা মানুষের, বলা হচ্ছে প্রায় 2 কোটি লোক তারা পার্টিসিপেট করছে। এটা সারা পৃথিবীর বৃহত্তম জানাজা বা শোক সভা হয়েছে। ইভেন ট্রাম্পও দেখলাম, একটা রিপোর্টে দেখলাম যে ট্রাম্পও বিস্মিত হয়েছে। তিনি ভেবেছিলেন খামেনিকে ইরানের লোক সাধারণ লোক ঘৃণা করে, প্রত্যাখ্যান করেছে, কিন্তু বাস্তবতা সেটা না, তার উপলব্ধি এসেছে। আর একটা জিনিস ভালো লেগেছে, সৌদি আরবের যে প্রতিনিধিরা গিয়েছে, ইত্তেফাকের রিপোর্টে দেখলাম, সেই প্রতিনিধিদেরকে ইরানের পক্ষ থেকে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত উদ্ধৃত করে তাদের শুনিয়েছে। 13 নম্বরে যেটা ছিল ওই যে ওই বদর যুদ্ধের কাহিনী, যেটা বলছে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড়িয়েছিল বদর প্রান্তরে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ ছিল সংখ্যায়। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। তারা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। আমাদের স্পিকার যখন গেছিলেন তখন জুলাই যুদ্ধ নিয়ে তারা এই জাতীয় একটা ভেবেছিল ইসরায়েল এবং আমেরিকা মহাশক্তিধর 2 দেশ ইরানকে একদম তছনছ করে ফেলবে। শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়েছে। এটাকে তারা আল্লাহর সাহায্য হিসেবে মনে করছেন। সুতরাং এই উপলব্ধিটা সবার মধ্যেই আসা দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইফ মুস্তাফিজ, আপনাকেও ধন্যবাদ এনটিভির এই সময়ের আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।